মধুসূদন একজন ভবঘুরে ফেরিওয়ালা। জীবন তাকে শিখিয়েছে প্রতিকূলতার সাথে যুঝে বাঁচতে, কিন্তু আজকের রাতটা যেন তার সমস্ত অভিজ্ঞতার বাইরে। এমন ঘোর অন্ধকার, এমন অবিরাম বৃষ্টি আর এমন নিঝুম গ্রাম সে আগে দেখেনি। ভয় আর একাকিত্ব তাকে গ্রাস করছিল। সে মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিল একটুকু আশ্রয়, একটুকু উষ্ণতার জন্য। ঠিক তখনই ঘন অন্ধকারের বুক চিরে একটা টিমটিমে আলোর বিন্দু তার চোখে পড়ল। সেটা যেন ছিল ডুবে যাওয়া মানুষের কাছে খড়কুটোর মতো। আশা আর ভয় মেশানো এক অনুভূতি নিয়ে সে সেদিকেই এগিয়ে গেল। আলোর উৎস লক্ষ্য করে কিছুটা এগোতেই একটা পুরনো চায়ের দোকান চোখে পড়ল। চালার উপর অস্পষ্ট লেখা বিপিন দাসের চায়ের দোকান। দোকানে পা রাখতেই এক ঝলক উষ্ণ হাওয়া আর মাটির উনুনের সোদা গন্ধে মধুসূদনের শরীরটা জুড়িয়ে গেল। দোকানের মালিক হাসি মুখে তাকে স্বাগত জানালো। আরে ভাই, এই দুর্যোগে কোথায় যাবে? বসো বসো, গাটা একটু সেকে নাও। চা খাবে তো? আমার হাতের চা একবার খেলে ভুলতে পারবে না। হারকিনের কাপা আলোয় দোকানের পরিবেশটা ঘরোয়া লাগছিল। জনা তিনেক খদ্দের বসে আছে, তাদের মধ্যে কোনো কোলাহল নেই। তারা নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছে, যেন জগতের কোনো ঝড় ঝাপটাই তাদের স্পর্শ করতে পারে না। তাদের চোখে মুখেও এক অদ্ভুত নীরবতা। মধুসূদনের রঙিন চুড়ি, ফিঁতি, আলতার ঝুড়িটা এই শান্ত সাদামাটা পরিবেশে বড্ড বেমানান লাগছিল। হ্যাঁ খুড়ো, এক ভাঁড় গরম চা হলে প্রাণটা বাঁচে। আজ সারা দিনের পরিশ্রমে আর এই ঠান্ডায় শরীরটা জবু থবু। রাতটা কাটানোর মতো কোনো জায়গা কি হবে এখানে? পথেই তো রাত হয়ে গেল, আর এই ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণও দেখছি না। আরে চিন্তা কিসের? আমার দোকানের পেছনের ঘরেই ব্যবস্থা হয়ে যাবে। বিছানাপত্র সব আছে। আজ রাতে তুমি আমার অতিথি। মধুসূদন যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মনে হলো এই গ্রামের মানুষগুলো বেশ সহজ সরল আর অতিথিপরায়ণ। তার যাবতীয় ক্লান্তি আর ভয় যেন এই উষ্ণ আতিথেয়তার ছোঁয়ায় কিছুটা হলেও দূর হলো। সে আশ্বস্ত হয়ে একটা কাঠের বেঞ্চে বসল। চা হাতে নিয়ে শরীরটা যখন একটু সতেজ হলো, তখন আড্ডাটা জমাতে সে নিজেই কথা শুরু করল। তার মনে তখন এই নিঝুম গ্রামের রহস্য আর এমন নির্জন স্থানে এই মানুষগুলোর একত্রিত হওয়ার কারণ নিয়ে হালকা কৌতূহল উদয় হলো। আহ, কি অসাধারণ চা! এক চুমুকে সব ক্লান্তি দূর। আপনাদের গ্রামটা বেশ সুন্দর খুড়ো, কিন্তু বড্ড নিঝুম মনে হলো। এমন ভুতুড়ে রাতে তো একটা জম্পেশ ভূতের গল্প না হলে চলেই না, কি বলেন? গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আপনারা এই গ্রামের মানুষ, নিশ্চয়ই অনেক পুরনো গল্প জানেন। তার কথা শুনে বৃদ্ধ লোকটি, যিনি এতক্ষণ ধরে হুকোতে মগ্ন ছিলেন, তিনি নড়ে চড়ে বসলেন। তার চোখে মুখে গল্প বলার এক অদম্য উৎসাহ ফুটে উঠল, যেন সে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলেন। ভূতের গল্প শুনবে ভাই? ভূতেরা তো মরে গিয়ে ভূত হয়, তাদের আত্মা নাকি শান্তি পায় না। কিন্তু কিছু মানুষ আছে যারা বেঁচে থাকতেই ভূতের অধম হয়। তাদের হিংস্রতা আর পাশবিকতা ভূতের চেয়েও ভয়ঙ্কর। সেটা জানো কি? না খুড়ো, সেরম কিছু জানা নেই। বলুন না, কি গল্প? আমি তো বেশ অবাক হচ্ছি।
শোনো তাহলে, আমাদের এই রায়গড় গ্রামেরই ভাঙা শিব মন্দিরের গল্প। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। এই গ্রামেই থাকতো মোহিনী নামের এক মেয়ে। বৃদ্ধ লোকটি সাবলীলভাবে গল্প বলে চলল। তার কণ্ঠস্বরে ছিল এক অজানা ত্রাস। মোহিনী ছিল রায়গড়ের শিব মন্দিরের সেবায়েত যজ্ঞেশ্বর মশাইয়ের মেয়ে, যার রূপ ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ আর মন ছিল নদীর জলের মতো পবিত্র। সে মন দিয়েছিল গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের ছেলে কানাইকে। তাদের বিয়ের কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল। পুরোহিত মশাইও খুব খুশি ছিলেন। মেয়ের জন্য তিনি নিজের হাতে লাল চুড়ি কিনে এনেছিলেন। লাল চুড়ি ছিল মোহিনীর সবচেয়ে পছন্দের। কিন্তু গ্রামের জমিদার বাড়ির বখাটে ছেলে প্রতাপের নজর ছিল মোহিনীর ওপর। প্রতাপ ছিল উদ্ধত, অহংকারী আর দুশ্চরিত্র। তার বাবা ছিলেন গ্রামের প্রভাবশালী জমিদার। প্রতাপের 2 জন সঙ্গীও ছিল। মোহিনী প্রতাপকে প্রত্যাখ্যান করায় সেই আক্রোশে প্রতাপ তার 2 বন্ধুকে সঙ্গে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। নৃশংসতার গল্পটা এত জীবন্ত ছিল, চোখের সামনে যেন 50 বছর আগের সেই বর্ষার রাতটা জলছবির মতন ভেসে উঠছিল। মধুসূদন গল্প শুনতে শুনতে লক্ষ্য করল বৃদ্ধ বারবার পাশে বসা যুবকটির দিকে আর চোখে তাকাচ্ছে। যুবকটির মুখ ফ্যাকাশে হয়ে আসছে। সে অস্বস্তিতে মুখ ঘুরিয়ে নিচ্ছে, যেন গল্পের প্রতিটি শব্দ তার কানে তীরের ফালার মতো বিঁধছে। আর কোণে বসে থাকা মেয়েটিও যেন গল্পটা শুনে পাথরের মতন আরো স্থির হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর, কি নৃশংস! তারপর কি হলো খুড়ো? প্রতাপের কি হলো? সে কি তার পাপের শাস্তি পেয়েছিল? পেয়েছিল তো। প্রকৃতি নিজের হাতে বিচার করেছিল। মানুষের বিচার হয়তো তাদের স্পর্শ করতে পারেনি, কিন্তু প্রকৃতির বিচার বড় কঠিন। প্রতাপের 2 সঙ্গী, যারা তার পাপের সাক্ষী ছিল, প্রথম জনকে রাতের অন্ধকারে এক বিষাক্ত সাপ কামড়েছিল, আর তার সঙ্গী বিভীষিকাময় অভিজ্ঞতায় ভয়েই হার্ট ফেল করে মারা যায়। আর তারপর একদিন রাতে, ঠিক এমন এক ঝড় বৃষ্টির রাতে, যখন সমস্ত গ্রাম নিঝুম, মোহিনীর আত্মা প্রতাপকে টেনে নিয়ে যায় ওই মন্দিরের সিঁড়িতে, যেখানে সে তার সব হারিয়েছিল, যেখানে তার জীবন কেড়ে নেওয়া হয়েছিল। চুপ করুন, আর এক বর্ণ শুনতে চাই না আমি। মিথ্যে, সব মিথ্যে। যুবকটির অতর্কিত চিৎকারে দোকানের শান্ত পরিবেশটা খান খান হয়ে গেল, যেন কাঁচের দেয়াল ভেঙে পড়ল। বিপিন খুড়ো তাকে শান্ত করার চেষ্টা করল, তার মুখে উদ্বেগের ছাপ। আরে প্রতাপ, তুই এমন করছিস কেন? একটা পুরনো গল্পই তো। রায়গড় গ্রামের সবাই এই গল্প জানে, কতবার তো শুনেছি। আজ মিজাজ খারাপ করার কি হলো? ভালো লাগছে না আমার। এই গল্প শুনলে আমার দম বন্ধ হয়ে আসে। এই সব পুরনো কথা শুনতে আমার আর ভালো লাগে না। মধুসূদনের খটকা লাগলো। একটা গল্পের প্রতিক্রিয়ায় কেউ এতটা উত্তেজিত হতে পারে? তার মনে হলো এই লোকগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো পুরনো পারিবারিক রেষারেষি আছে। হয়তো প্রতাপ ওই জমিদার বংশেরই কেউ, তাই পূর্বপুরুষের দুর্নাম শুনে তার আত্মসম্মানে ঘা লেগেছে। গ্রামের পুরনো বিবাদ নতুন করে জেগে উঠেছে। সে পরিস্থিতি হালকা করার জন্য নিজের ব্যবসার কথা পারল। রাত তো বাড়ছে, আপনারা কেউ চুড়ি দেখবেন নাকি? নতুন নকশা এসছে, অনেক দূর থেকে এনেছি, সস্তায় দিয়ে দেব।
এমন সুন্দর নকশার চুড়ি রায়গড়ে সহজে পাবেন না। পাশে বসে থাকা মেয়েটি অপলক চোখে চুড়িগুলোর দিকে তাকিয়েছিল। তার চোখের গভীর শূন্যতা যেন একরাশ না পাওয়ার আকুতিতে ভরে উঠল। মধুসূদন একগোছা টকটকে লাল রেশমি চুড়ি তার দিকে এগিয়ে দিল। এই গভীর রাতে, এই নিঝুম গ্রামে তার অসহায় মুখে একচিলতে হাসি ফোটানোর জন্য। নাও দিদি, এটা আমার তরফ থেকে তোমায় উপহার। এমন উজ্জ্বল লাল চুড়ি তোমার সুন্দর হাতে খুব মানাবে। লাল চুড়ি আমার খুব পছন্দের। আমার বিয়ের জন্য বাবা এমন এক গোছা লাল চুড়ি কিনেছিলেন। সেই রাতেই, সেই প্রলয়ঙ্করী রাতে একটি দমকা হাওয়া যেন দোকানের শান্ত পরিবেশটা তোল পার করে দিয়ে গেল। শুকনো পাতার মতো উড়ে গেল সবকিছু। মধুসূদনের বুকের ভেতরটা ধুক ধুক করে উঠল। এক তীব্র ঠান্ডার অনুভূতি তাকে গ্রাস করল। তার চারপাশে বসে থাকা মানুষগুলোর চেহারা বদলে গেছে। তাদের শরীরটা কেমন যেন স্বচ্ছ, প্রায় বাতাসের সাথে মিশে গেছে। দোকানি বিপিনের ফ্যাকাশে মুখে চরম আতঙ্কের ছাপ। বৃদ্ধ লোকটির গলায় স্পষ্ট হয়ে উঠছে সাপের কামড়ের নীলচে দাগ। তার চোখ দুটো যেন কোনো মৃত মানুষের। আর প্রতাপ, তার গলায় যেন একটা অদৃশ্য ফাঁসের দাগ। সে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে, তোর চোখ দুটো যেন বেরিয়ে আসছে। আর পাশের মেয়েটি, তার শরীরটা একদম কুয়াশার মতো স্বচ্ছ। এইসব কি? আপনারা আপনারা কারা? আমার সাথে এ কি হচ্ছে? আমরা কারা তা তো তুমি এতক্ষণ হরিদাস কাকার মুখেই শুনলে। আমি বিপিন, প্রতাপের দ্বিতীয় সঙ্গী। ভয়েই মরেছিলাম। আর আমি দাস, তার প্রথম সঙ্গী। সেই ঘটনার পরই এক বিষাক্ত সাপের কামড়ে আমার গতি হয়েছিল। আর আমি সেই হতভাগ্য প্রতাপ, আমার পাপের ফল ভোগ করছি। আমার পাপ আমাকে আজও শান্তি দেয় না। আর আমি মোহিনী, সেই পুরোহিতের মেয়ে। আমার বাবা আমাকে যে চুড়ি কিনে দিয়েছিলেন তার পরা হলো না। সেই প্রলয়ঙ্করী রাতে আমার সব শেষ হয়ে গিয়েছিল। আমার আত্মা আজও সেই মন্দির আর এই দোকানের চারপাশে ঘুরে বেড়ায়। মধুসূদনের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে বুঝতে পারল সে এতক্ষণ ধরে মৃতদের সাথে কথা বলছিল। এই চায়ের দোকান, এই মানুষগুলো সবাই প্রেতাত্মা। সে যেন এক জ্যান্ত নরকে এসে পড়েছে। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো আপনাদের ছুঁতে পারছিলাম, আপনাদের সাথে কথা বলছিলাম। আপনারা তো একদম জীবন্ত লাগছিলেন। এই রাতটা বড় অদ্ভুত ভাই। প্রতি বছর এই তিথিতে, এই ঝড় বৃষ্টির রাতে আমরা একবারের জন্য জীবন ফিরে পাই। আমাদের অতৃপ্ত আত্মাগুলো এক হওয়ার সুযোগ পায়। আমরা আমাদের পুরনো আড্ডায় ফিরে আসি, আমাদের গল্পটা আবার বলি। এটাই আমাদের অভিশাপ, আবার এটাই আমাদের অস্তিত্ব। এইটুকু সময়ের জন্য হলেও আমরা মানুষের মতো অনুভব করতে পারি। সূর্য ওঠার আগেই আমাদের মিলিয়ে যেতে হবে, আবার ফিরে যেতে হবে সেই অতৃপ্তির জগতে। তুমি আজ আমাদের অতিথি। একজন জীবিত মানুষের সাথে কথা বলে, তার হাত থেকে এই উপহার নিয়ে আজ মনে হচ্ছে আমরা যেন সত্যিই বেঁচে আছি। তোমার দেওয়া এই চুড়িগুলো আমি সাথে নিয়ে যাচ্ছি। আমার অতৃপ্ত আত্মাকে আজ তুমি এক নতুন আনন্দ দিলে। মধুসূদন দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে। তার চোখের সামনেই বিপিন, হরিদাস, প্রতাপ আর মোহিনীর শরীরগুলো ধীরে ধীরে ভোরের কুয়াশার মতো মিলিয়ে যেতে শুরু করল। প্রথমে তাদের স্বচ্ছ শরীর আরও স্বচ্ছ হলো, তারপর বাতাসে মিশে গেল। তাদের কণ্ঠস্বর মিলিয়ে গেল।
একই সাথে চায়ের দোকানটাও জীর্ণ হতে হতে একটা ভাঙা চালার কঙ্কালে পরিণত হলো। সূর্য উঠলে মধুসূদন দেখল সে একটা পরিত্যক্ত ভাঙাচোরা চালার নিচে বসে আছে। চারপাশে শুধু জঙ্গল আর ধ্বংসস্তূপ। কোনো চায়ের দোকান নেই, কোনো মানুষ নেই, গত রাতের কোনো চিহ্নই অবশিষ্ট নেই। যেন সবকিছুই এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল। শুধু তার পাশে পড়ে আছে একটা খালি মাটির ভাঁড়। মধুসূদন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সে কি স্বপ্ন দেখছিল, নাকি সত্যি এক রাত মৃতদের অতিথি হয়ে কাটিয়ে গেল? তার মন আর শরীর দুটোই যেন সম্পূর্ণ অসাড় হয়ে গেছে। তার বিশ্বাস হচ্ছে না যে সে এখনো বেঁচে আছে। হঠাৎ তার চোখ গেল মাটিতে পড়ে থাকা একটা জিনিসের ওপর। একটা টকটকে লাল রেশমি চুড়ি, যে চুড়িটা সে মোহিনীকে দিয়েছিল। একটি মাত্র চুড়ি, যা গতরাতের ভয়ঙ্কর সত্যের একমাত্র সাক্ষী। চুড়িটা হাতে নিয়ে মধুসূদন বুঝতে পারল গতরাতের কিছুই স্বপ্ন ছিল না। সে এক ভয়ঙ্কর সত্যের সাক্ষী থেকেছে। তার সমস্ত শরীর শিউরে উঠল। ফেরি ঝুড়িটা তুলে নিয়ে সে দ্রুত গ্রামের পথ ধরল। পেছনে ফিরে তাকানোর সাহস তার আর হল না। সে আর কোনোদিন পেছনে ফিরে তাকায়নি। কিন্তু সেই বর্ষার রাতের স্মৃতি আর সেই মৃতদের আড্ডা তার বাকি জীবনের জন্য এক দীর্ঘশ্বাস আর এক চিরস্থায়ী ভয়ের মতো সঙ্গী হয়ে রইল। বহু বছর পর মধুসূদন এখন এক বৃদ্ধ ফেরিওয়ালা। এক বর্ষার রাতে সে একদল তরুণকে তার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনাচ্ছিল। গল্প শেষ করে সে তার ঝুড়ি থেকে সেই পুরনো লাল চুড়িটা বের করে বলল, জানো তো, কিছু কিছু নীরবতা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। যখন অন্যায় হয় আর কেউ প্রতিবাদ করে না, তখন সেই নীরবতা শুধু একজন মোহিনীর প্রাণ নেয় না, বরং